হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সামনে উপস্থিত করেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি বর্তমানে বেরিয়েছে তোমরা দেখেছো। টোটাল 8,477টা ভ্যাকেন্সি রয়েছে, রাইট? টোটাল 8,477টা। তুমি যদি 8 পাস হয়ে থাকো, মাত্র 8 পাস অথবা 10 পাস অথবা 12 পাস অথবা MA পাস অথবা BA পাস, তুমি যাই থাকুক না কেন, তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তুমি যদি মাত্র 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো, এবং মাধ্যমিক পাস করে থাকলে বা মাধ্যমিকের উপর করে থাকলে তুমি কিন্তু গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে পারছো। মিনিমাম স্যালারি তোমাদের ধরে রাখো গ্রুপ ডি এর জন্য অ্যাটলিস্ট 22,700 থেকে স্টার্ট হচ্ছে, এবং 58,000 সামথিং দেখলাম, 58,700 পর্যন্ত, রাইট? এবং তার পাশাপাশি গ্রুপ সি এর যদি বেতন বলা যায়, গ্রুপ সি এর বেতন বলতে গেলে 28,000 সামথিং, 28,700 মনে হয় দেখলাম, যে প্রায় বলতে গেলে ওই 65,700 মতন এই আর কি যাচ্ছে তোমাদের স্যালারি, রাইট? তো যাই হোক না কেন, ওটা একটা পরের কথা। বলতে গেলে একটা সরকারি একটা বেতন 25,000 অ্যাপ্রক্স ধরে রাখো, যে 25,000 থেকে কিন্তু তোমার স্যালারি স্টার্ট হতে চলেছে। কিন্তু তার আগে এই যে তুমি যে চাকরিটা করতে যাবে, অবশ্যই কিন্তু সরকার, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তারপরে কিন্তু একটা এক্সাম হবে, যে এক্সামটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। আজকে যে কোশ্চেনটা তোমাদের সামনে উপস্থিত করেছি, এটা হচ্ছে 2017 কোশ্চেন, ঠিক আছে? 2017 কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছি, যে প্রিভিয়াসের লাস্ট কোশ্চেন মানে হয়েছিল, পরীক্ষা হয়েছিল 2017 সালে। 2017 সালে প্রিভিয়াসের কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা ডিপলি কোশ্চেন হচ্ছে এবং কোন কোন জায়গাগুলোতে তোমাদেরকে পড়তে হবে। ইতিপূর্বে কিন্তু সিলেবাস প্রোভাইড করেছি তোমাদের, গ্রুপ ডি গ্রুপ সি এর সিলেবাসটা কী হবে, কোন কোন জায়গাতে কোশ্চেন হবে, এবং সমস্ত কিছু প্রোভাইড করেছে সিলেবাস। কিন্তু আজকে আমরা দেখব এই ভিডিওর মধ্যে যে কতটা ডিপলি আমাদেরকে পড়তে হবে, কি কি পড়তে হবে। কোশ্চেন দেখলেই কিন্তু আমাদের বোঝা যাবে যে কতটা পড়তে হবে, রাইট? কতটা গভীরে যেতে হবে। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমত জেনারেল নলেজ। জেনারেল নলেজ কী আছে? জেনারেল নলেজের মধ্যে বলছে কি, দেয়ার আর 15 কোশ্চেন্স ইন অল দিস সেকশন। প্রত্যেকটা সেকশনে কিন্তু 15টা করে কোশ্চেন রয়েছে। অল কোশ্চেন্স আর কম্পালসারি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে। 15টা করে কোশ্চেন রয়েছে, রাইট? চলো তাহলে দেখা যাক। প্রথম কোশ্চেন দেখো, উত্তর সহকারে আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে, যতটা পারছি। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে কি, ভিক্টোরিয়া ফলস ইন লোকেটেড, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা। তার মানে বুঝো এখানে ইন্টারন্যাশনালের দিক থেকে তিনি কোনো প্রশ্ন করছেন, ইন্টারন্যাশনালের দিক থেকে, কারণ এটা তো আফ্রিকা, মানে বলতে গেলে বলো আফ্রিকা আমাদের বাইরে, তাই তো? ইন্টারন্যাশনালের দিক থেকে কিন্তু কোশ্চেন আসলো। তার মানে তোমাকে জানতে হবে যে আমেরিকার সবচাইতে যে কী বলে জলাপ্রপাত, এক কথায়, ঠিক আছে, ফলস, এবং সবচাইতে বড় হাইস্ট মাউন্টেন, ওকে, এবং সেখানকার যে ক্লাইমেটগুলো, সেই সম্পর্কে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ বলতে গেলে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে তোমাদেরকে অবগত করতে হবে, তাই তো? জানতে হবে। তার সঙ্গে আরেকটা কথা বলবো, আমাদের সম্পূর্ণ বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাস এবং সমস্ত নোট কিন্তু সম্পূর্ণ ইংলিশ থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে A to Z সমস্ত কিছু কিন্তু আমরা PDF আকারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রোভাইড করব, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। 8100191916 এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত নোট কিন্তু, ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা এখানে কোনো কোর্স বিক্রি করার জন্য আসছি না। এখানে আচ্ছা এই কোর্সটা নিয়ে নাও 999 টাকা, এই কোর্সটা নিয়ে নাও 500 টাকা, আচ্ছা 2 দিন পর আরও দাম বেড়ে যাবে, এখনই কিনে নাও, এই সমস্ত করার ক্ষেত্রে ভাই অনেকে আছে মার্কেটে, অনেকে বিক্রি করে আর কি, দরকার নেই। একটাই ইতিহাস, ইতিহাস কখনো পরিবর্তন হয় না, এটুকু মাথায় রাখো। একটাই জিওগ্রাফি, যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ওটা আলাদা কথা যে দুই একটা ক্লাইমেটের অনুযায়ী বা আর কোনো কিছু, ওটা আলাদা কথা, কিন্তু যেটুকু ধরে রাখো একটাই কনস্টিটিউশন আমাদের, সেই কনস্টিটিউশনের ওপর থেকে যেরকমভাবে কোশ্চেন আসছে ঠিক সেরকমভাবেই কোশ্চেন আসবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো সামনের দিকে কোশ্চেনগুলো বোঝা যাক। তাহলে 1 নম্বর কোশ্চেন দেখলাম ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে, এক কথায় বলতে গেলে মানে আর কি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। 2 নম্বর দেখো, দ্য গ্যাস প্রেজেন্স ইন হাইয়েস্ট প্রপোর্শন ইন ইয়ার্স। দেখো এখানে বলছে কি, সর্বাধিক মাত্রা যে বায়ু মানে বায়ুতে আর কি উপস্থিত থাকে, সেটি কোন গ্যাস থাকে? কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে নাইট্রোজেন, ওকে, নাইট্রোজেন থাকে। তার মানে এটা অবশ্যই তোমাকে জেনারেল সায়েন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, রাইট? জেনারেল সায়েন্সের দিকে। এরপর চলে এসো, সাইড করলাম একটুখানি। এরপর 3 নম্বর কোশ্চেন দেখো, মানব দেহের কোষ সংখ্যা কয়টি? বায়োলজি থেকে কোশ্চেন এসছে, বায়োলজি থেকে কোশ্চেন এসছে। সঠিক উত্তর হয়ে যাবে 46টি, ঠিক আছে? এরপরে চলে এসো, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর দেখো, ঝুম হলো
ঝুম হলো একটা কি দেখো, তোমাদের ডান্স যেগুলো রয়েছে অবশ্যই কোন রাজ্যের কোন ডান্স রয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ডান্স কি বা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত ডান্স কি, এই ডান্সগুলো কিন্তু উড়িষ্যার ডান্স কি, কেরালা ডান্স কি, তারপর তোমার মানে যে সমস্ত যে মানে কি নাটকগুলো রয়েছে ডান্সগুলো, অবশ্যই সেগুলোর প্রতি ভালো করে নজর দিতে হবে একটুখানি, রাইট। চলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, এটা যেটা হচ্ছে ঝুম হচ্ছে একটা টাইপ অফ কাল্টিভেশন, একটা চাষবাসদের একটা পদ্ধতি, ঠিক আছে। কিন্তু দেখবে প্রথমত কেউ করবে কি, ও ফল্ক ডান্স তো পড়েছি, কিন্তু ফল্ক ডান্স বলো, তোমরা কমেন্ট করো, তোমরা যেহেতু চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ বলো ফল্ক ডান্স কোথায়, বলো লোক নৃত্য এক কথায় বলতে গেলে ফল্ক ডান্স কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্য থেকে বিলং করছে বলো। এরপর বলছে কি, আর্থ ডে ইজ সেলিব্রেটেড, তার মানে তোমাকে কবে কোন ডে প্রতিপালিত হচ্ছে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। এক কথায় বলতে গেলে এখানে কি বলছে, আর্থ ডে বিশ্ব পরিবেশ দিবস কবে, জল পরিবেশ দিবস কবে, ঠিক আছে, ওয়াটার পরিবেশ দিবস কবে, ঠিক আছে, এই সমস্ত দিনগুলোর প্রতি কিন্তু একটা বিশেষ লক্ষ্য রাখতে হবে, রাইট। তাহলে এগুলোও কিন্তু ভালো করে রাখো, শুধুমাত্র বলে দিয়েছে জেনারেল নলেজ, কিন্তু এখনও পর্যন্ত না হিস্ট্রি পেলাম না জিওগ্রাফি পেলাম, জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি পেয়েছি, ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশন পাইনি বা ইকোনমিক্সও পাইনি, এখনও পর্যন্ত পাইনি, ঠিক আছে, 5টা কোশ্চেনের মধ্যে। তাহলে এটা কী হয়ে যাবে, কত নম্বর, 5 নম্বর কোশ্চেন, তাই তো। আর্থ ডে ইজ সেলিব্রেটেড 22 এপ্রিল হবে এটা, ঠিক আছে, 22 এপ্রিল। বাই মিস্টেক যদি কোথাও ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, সঠিক বলে দেবে, ঠিক আছে। ডেফিনেশন কী আছে, ডিফেন্সিস অফ দ্য ভিটামিন এ রেজাল্টস ইন, এক কথায় বলতে গেলে যে ভিটামিন এর যে অভাবের কারণে কোন আমাদের, এটা সাধারণত আমরা 9 অথবা 10 পড়েছিলাম, মনে পড়ছে, 9 অথবা 10 অথবা 8ও হতে পারে মনে হয়, 8 অথবা 9 সামথিং এই মতন পড়েছিলাম, যে জীবন বিজ্ঞান বই আমরা পড়েছিলাম যে রাতকানা রোগ কিসের কারণে হয়, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ, তাই তো, এই যে নাইট ব্লাইন্ডনেস, রাতকানা রোগ বলা হয় ভিটামিন এর অভাবের কারণে। তার মানে আবার বায়োলজি থেকে এক কথায় বলতে গেলে জীবন বিজ্ঞান থেকে 2টো কোশ্চেন পেয়ে গেলাম, 2টো কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে যদি 5টা কোশ্চেন আছে সায়েন্সের মধ্যে, নিশ্চিত রাখো 3টা কোশ্চেন বায়োলজি থেকে আসবেই, ঠিক আছে, একটা কেমিস্ট্রি থেকে দিল আর একটা তোমার ওই ফিজিক্স থেকে দিল, ঠিক আছে, এই মতন করে হতে পারে, যাই হোক না কেন। চলো সামনের দিকে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বিকাশ আইকিউ চ্যানেলকে। হিমোগ্লোবিনের কাজ কি, দেখো হিমোগ্লোবিনের কাজ কি রয়েছে, এটা দেখো হিমোগ্লোবিনের কাজ কি, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সফরমেশন অফ অক্সিজেন, এই যে এটা, ঠিক আছে, টু ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এটাও কিন্তু তোমাদের কোথায়, বায়োলজি থেকে তোমাদের 3টা কোশ্চেন পাওয়া গেল, বুঝতে পেরেছো, বায়োলজি থেকে কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণ দিয়ে কোশ্চেন পড়তে হবে। এরপরে চলে আসছো কিছু ফুল ফর্ম জানতে হবে তোমাদের, ঠিক আছে, যেমন নেটোর ফুল ফর্ম কি, যেমন ধরে রাখো G17 হচ্ছে এই G17 এই যে জি বলছে শব্দটা, এই যে জি বলতে সাধারণত এটাকে গ্রুপ বোঝায়, ঠিক আছে, G7 মানে 7টা দেশের গ্রুপ, সাধারণত আমাদের দেখো G20 হয়েছে, তাহলে 20টা দেশের গ্রুপ এই মতন করে, তাহলে যাই হোক না কেন, তো এই যে ফুল ফর্মগুলো আছে অবশ্যই তোমাদেরকে জানতে হবে, নেটোর ফুল ফর্ম কী রয়েছে, ঠিক আছে, তারপরে ওয়ার্ল্ড যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ WHO, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোতে WW, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে WWW, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, তাই না। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে জিপিএজি, তাই তো, জিপিএজি হবে জয়েন্ট প্রোগ্রেটিভ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা হবে, ঠিক আছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, রাইট। এরপরে চলে এসো 9 নম্বর হচ্ছে আলফ্রেড নোবেল, এই যে দেখো নোবেল যে পুরস্কার দেওয়া হয় ইনার নামে কিন্তু নোবেল দেওয়া হয়, ঠিক আছে, আলফ্রেড নোবেল। হতে পারে প্রশ্ন যে নোবেল কার নামে দেওয়া হয় বা কার নাম অনুকরণ করে রাখা হয়েছে, এই যে ইনি যে ব্যক্তিত্ব রয়েছেন, স্কলার রয়েছেন, ইনার নামে নোবেল পুরস্কারের মানে দেওয়া হয় বা ইনার নাম মানে অনুকরণ করে নোবেল শব্দটা রাখা হয়েছে। উদ্ভাবন করেছিলেন এটা ডাইনামেটিক, এটা হবে, ঠিক আছে, ডাইনামেটিক বা ডিনামেটিক।
এরপর চলে এসো, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মোস্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আবার এটা বলতে গেলে জিওগ্রাফিক্যাল দিক দিয়ে, ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফিকে আমরা ধরতে পারি, তার মানে দুটো কোশ্চেন পেলাম ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। হিস্ট্রি কিন্তু পাইনি এখনও বলতে গেলে, ঠিক আছে। ভারতে একদম নয়, চীনে একদম নয়, নেপালে রাখছি, ভুটানে রাখছি। কোশ্চেন দেখো কীরূপভাবে আছে ভাই, সবটি কিন্তু উত্তরে রয়েছে, নর্থে কিন্তু সবটি রয়েছে, রাইট। আর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নর্থে অবস্থিত আমাদের, তাই না? ভারতের কোথায়? নর্থে অবস্থিত, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। মাউন্ট এভারেস্ট কিন্তু এইখানে অবস্থিত, রাইট, এইদিকে যেহেতু আর কি নর্থ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এটা ম্যাপ, এক কথায় বলতে গেলে আমাদের ইন্ডিয়ার ম্যাপের, ওয়ার্ল্ডের ম্যাপের কথা বলছি না, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার ম্যাপের কথা। তো দেখো এখানে ভারতে একদম তো হবে না, ভারতে সবচাইতে বলো তো, ভারতের সবচাইতে উঁচু শৃঙ্গ কি, বা এক কথায় উঁচু মাউন্টেন কি? ঠিক আছে, হাইয়েস্ট মাউন্টেন অফ ইন্ডিয়া, কমেন্ট করে বলো। এবং চীনে কেন হবে না? দেখো যদি এখানে দিত যে চীনে কিন্তু হবেই না, এক কথা হতে চীনও হচ্ছে কি অটোনোমাস রিজিয়নের দিক দিয়ে যদি বলে হয়, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট অটোনোমাস রিজিয়নের দিক থেকে কোথায় অবস্থিত? অটোনোমাস রিজিয়ন যে বলতে গেলে দুটো, হ্যাঁ, যেমন করে বলতে গেলে যে ইন্ডিয়া দিয়ে দিল, নেপাল দিয়ে দিল, এই মতন করে যদি অটোনোমাস শব্দটা দিত তাহলে কিন্তু চীন হতো, ওকে। নেপালে কিন্তু 100% নেপালে আছে, কিন্তু দেখো এটা নেপাল বর্তমানে, নেপাল আর তিব্বতের মাঝখানে কিন্তু মাউন্ট এভারেস্ট অবস্থিত আছে, বুঝতে পেরেছো? মাঝখানে অবস্থিত আছে মাউন্ট এভারেস্ট। কোথায় অবস্থিত আছে? নেপাল আর তিব্বত। যেহেতু তিব্বতের এখানে কোনো অপশন নেই, আর তিব্বত দিবেও না, কারণ তিব্বত একটা দেশ ছিল, সেটাকে ক্যাপচার করে নিয়েছে কে? সেটাকে ক্যাপচার করে নিয়েছে চীন, চায়না, ঠিক আছে। তো যাই হোক না কেন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নেপাল, রাইট। আর যদি অটোনোমাস দিত তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হতো, বুঝতে পেরেছো? তাহলে কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্ট হচ্ছে কি নেপাল আর তিব্বতের বর্ডার স্থানে, মিডিল হবে না, সরি, বর্ডার স্থানে রয়েছে, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। এরপরে চলো তাহলে, রামসার সাইট কোথায় অবস্থিত? ঠিক আছে, রামসার সাইট, তার মানে জিওগ্রাফি দেখলাম, জিওগ্রাফি ভালো করে লক্ষ্য রাখতে হবে। তার মানে 2017 সালে লাস্ট কোশ্চেন হয়েছে, এবার নিশ্চিতভাবে জিওগ্রাফি, হিস্ট্রি এবং কনস্টিটিউশন তিনটার প্রতি বেসিস কিন্তু ভূমিকা রাখবে। আর বায়োলজিটা অবশ্যই কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন বায়োলজি থেকে আসার সম্ভাবনা রয়েছে, হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে 0% কোশ্চেন নাও আসতে পারে। রামসার সাইট আবার দেখে নাও, এক কথায় বলতে গেলে জেনারেল বিষয়ের দিক দিয়ে কোশ্চেন করছে, স্ট্যাটিক বিষয় বলতে গেলে কোশ্চেন করছে, কিন্তু সাবজেক্টিভ বিষয় কিন্তু এখনও কোনো কোশ্চেন পাওয়া যায়নি, যেমন করে ইতিহাসের ক্ষেত্রে কোনো কোশ্চেন পাওয়া যায়নি। রামসার সাইট, আচ্ছা এখানে দেখো, রামসার সাইট ইজ কানেক্টেড উইথ, রামসার সাইট কার সঙ্গে যোগাযোগ, মানে কোন শব্দটার সঙ্গে? এটাকে বলা হয় ওয়েটল্যান্ড, ঠিক আছে, ওয়েটল্যান্ডের সঙ্গে যোগাযোগ, মানে জলাভূমি, রামসার সাইট। একটা সবচাইতে বড় কোশ্চেন হচ্ছে, বলো তো প্রেজেন্ট আমাদের ভারতবর্ষের মধ্যে কটা রামসার সাইট রয়েছে? টোটাল 89। ভালো করে লিখে নাও এগুলো, টোটাল 89। বলো তো প্রথম রামসার সাইট আমাদের ভারতবর্ষের মধ্যে নাম কি? প্রথম রামসার সাইটের নাম কি? ভারতবর্ষের মধ্যে কথা বলছি, ভারতবর্ষ, তারপর ওয়েস্ট বেঙ্গলে পড়ে আসছি। রামসার সাইট ভারতবর্ষের মধ্যে বলো, ফার্স্ট হয়ে যাবে, লিখে নাও, ফার্স্ট রামসার সাইট হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে চিলি, ওকে, চিলিকা লেক, চিলিকা লেক, ঠিক আছে। চিলিকা লেক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যা। এবং আরেকটা ওর সঙ্গে সঙ্গে চিলি প্লাস আরেকটা হবে কিওলেডো, ঠিক আছে, কিওলেডো ন্যাশনাল পার্ক। এক কথায় বলতে গেলে ন্যাশনাল পার্কে যেহেতু আর কি জিজ্ঞাসা করেনি, তবে রামসার সাইট ন্যাশনাল পার্কও এর সঙ্গে যুক্ত রয়েছে। দেখো রামসার সাইট সাধারণত জলাভূমিকে বলা হয়, ঠিক আছে, কিন্তু ন্যাশনাল পার্ক, এই যে পার্ক দেখবে অনেক পার্ক রয়েছে, যে অর্ধেকটা ধরে রাখো এটা একটা পার্ক রয়েছে, রাইট। তো এই পার্কটার মধ্যে এই পর্যন্ত ধরে রাখো যে এখানে আর কি ল্যান্ড রয়েছে, যেখানে মানুষজন ঘোরাফেরা করছে বা আর কোনো কিছু, বাকি অংশটা সম্পূর্ণ কি রয়েছে? জল রয়েছে। অনেক কিন্তু দেখতে পাবে অনেক জায়গাগুলোতে বা অনেক পার্কে দেখা যায়, রাইট। তো ঠিক সেরূপভাবে, তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এর সঙ্গে কিন্তু রামসার সাইটের সঙ্গে কিন্তু এই ইসের সঙ্গে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছিল। তবে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা ছিল, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, চিলিকা, ওকে, চিলিকা লেক, ডান। তাহলে এটা হয়ে গেলো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে। এরপরে বলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে
পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রামসার সাইট কোনটি? পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট রামসার সাইট কোনটি বলো? পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট রামসার সাইট কোনটি বলো? সেটা হয়ে যাবে, 1 নম্বর হবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। লিখে নাও ভালো করে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, ঠিক আছে, এবং সুন্দরবন একসঙ্গে হয়েছিল, এবং সুন্দরবন ওয়েটল্যান্ড, ঠিক আছে, এবং সুন্দরবন ওয়েটল্যান্ড বা জলাভূমি, সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট। ওকে, আই হোপ ডান। চলো নেক্সট 12 নম্বর দেখো, সিএনজি এর পুরো নাম কি? এই যে দেখো পুরো নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিশেষ প্রিভিয়াসের কোশ্চেন, ডাব্লিউবিসিএসে কোশ্চেন আসা, ডাব্লিউবিপিতে আসা কোশ্চেন, এই সমস্ত যে ফুল ফর্মগুলো দিয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ফুল ফর্মগুলো তোমাদের মনে রাখতে হবে, যে ডাব্লিউবিসিএসে কী কী ফুল ফর্ম দিয়েছে, পিএসসিতে কী কী দিয়েছিল, ক্লার্কশিপে কী দিয়েছে, মিসলিনিয়াসে কী কী দিয়েছিল, ডাব্লিউবিপিতে কী কী এসেছিলো, ঠিক আছে, ডাব্লিউবিপিতে কী কী এসেছিলো, কেপিতে কী ফুল ফর্ম এসছে, এগুলো থেকে কোশ্চেন তৈরি করছে। আসলে কোশ্চেন কারা তৈরি করে? একটা তো বোর্ড অবশ্যই আছেন আর কি, ঠিক আছে, বোর্ড যারা কোশ্চেন তৈরি করছেন ওদের মাথায় তো সর্বদাই ভাবছে কী কী কোশ্চেন করবে, রাইট? তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সিএনজি হয়ে যাবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড এই যে ন্যাচারাল গ্যাস, ডি নাম্বারটা। ওকে ডান। 13 নম্বর দেখো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি। আবার তাহলে বলতে গেলে 4টা কোশ্চেন শুধুমাত্র জীবন বিজ্ঞান থেকে অর্থাৎ বায়োলজি থেকে পেয়ে গেলাম, হিস্ট্রি থেকে একটাও কোশ্চেন নেই। নাম্বার অফ বোনস প্রেজেন্ট ইন হিউম্যান, ডান, 266 অনলি। এরপর চলে এসো 4 নম্বর কি, এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এই যে দেখো গুহাগুলো কোন রাজ্যে অবস্থিত রয়েছে, তার মানে এক কথায় বলতে গেলে যে সাবজেক্টিভ বিষয়টা কম ভ্রুক্ষেপ করছে, স্ট্যাটিক বিষয়টাকে বেশি লক্ষ্য করছে, বুঝতে পেরেছো? বলো তো এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। এরপরে চলে এসো, নিম্নলিখিত, ভালো করে দেখবে কোশ্চেন, নিম্নলিখিত সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। শেষে কি বলেছে? নয় বলেছে। which one of the following reserve forest is not located in West Bengal? পশ্চিমবঙ্গে অবস্থান করে না বা লোকেটেড নেই বা অবস্থিত নেই। কোনটি? নট বলেছে, ভালো করে দেখবে। এইখানে ভালো করে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মানস, ঠিক আছে, মানস, সঠিক উত্তর হয়ে যাবে মানস। বলো তো এই মানস তাহলে কোথায় অবস্থিত? মানস যে বনভূমিটা রয়েছে, ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা কমেন্ট করে বলবে, অবশ্যই তোমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, বলার উচিত, তাই না? চলো, মানস হচ্ছে, বলে দিচ্ছি, মানস হচ্ছে আসামে অবস্থিত। কোথায়? আসামে অবস্থিত মানস। আর দেখো গরুমারা বলো তো কোথায় অবস্থিত? গরুমারা হচ্ছে জলপাইগুড়িতে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, ঠিক আছে, গরুমারা। এবং সুন্দরবন তোমরা জানো, সুন্দরবনে। এবং চাপড়ামারা এই নিয়ার বাই গরুমারা নিয়ার বাই, মানে জলপাইগুড়িতেই তাহলে এটাও আছে, তাই তো, নিয়ার বাই আমি যতটা জানি, চাপড়ামারা, রাইট? তাহলে এটা হয়ে গেল। এক কথায় বলতে গেলে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হচ্ছে, তাহলে জিওগ্রাফিক্যাল দিক দিয়ে কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করছে। 1 নম্বর দেখো, কাট অফ কিন্তু ভালো করে দেখে রাখো, যেটা গ্রুপ ডি এর যে কাট অফ দেখেছিলাম, গ্রুপ ডি এর কাট অফ শুধুমাত্র এসেছে 45 নম্বর, হয়তো 45-এর মধ্যে রিটেনের মধ্যে এসেছিল 43 কাট অফ বেরিয়েছিল, 43 বেরিয়েছিল। তার মানে বুঝতে পারছো কতটা কম্পিটিশন। 43 নাম্বার যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি কাট অফ, অর্থাৎ তুমি পরীক্ষাতে পাস করতে পারছো, চাকরি পাবে ওটা পরের কথা, পাবে কি পাবে না ওটা পরের কথা। তুমি যদি 43 নাম্বার পেয়েছো 2017 সালে 45-এর মধ্যে লিখিত পরীক্ষা, 5 নম্বর তো ওটা ইন্টারভিউ আছে, ওটা আলাদা, রিটেন পরীক্ষাতে মধ্যে তুমি যদি 45-এর মধ্যে তুমি যদি 43 পেয়েছো, তাহলেই কিন্তু তুমি এই মানে তুমি পাস করলে। পাস করার পরে এরপর লিস্ট বের হবে 5 নম্বর অ্যাড করার পরে, 5 নম্বর অ্যাড করা, যে ইন্টারভিউর জন্য বললাম, অ্যাড করার পরে ধরে রাখো
যে তোমার 50-এর মধ্যে 58 আসছে অথবা 45, সরি, অথবা ধরে রাখো যে 50-এর মধ্যে 49 আসছে, এই মতন করে 1 2 3 4 করে করে ধরে রাখো টোটাল গ্রুপ ডি এর মধ্যে সিট রয়েছে 2000, কত দেখলাম 800 সামথিং, যাই হোক না কেন, তাহলে 1 থেকে শুরু করে 2000, ধরে রাখো 2000 সিট রয়েছে, তাহলে 1 থেকে শুরু করে 2000 পর্যন্ত আসবে। আর তোমার নাম যদি ধরে রাখো 2001-এর আছে, 2001-এ আছে তোমার নাম, তাহলে কিন্তু তুমি চাকরি আর পেলে না, যদিও আর কি তোমার 43 বা 40 নাম্বার এসছে বা 40 পেয়েছো, রাইট? তাহলে এইটা হচ্ছে সবচেয়ে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনকে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে হবে। যতটা জানলাম নাকি এর মধ্যে নেগেটিভ নেই, ঠিক আছে, যতটা জানলাম। এই গ্রুপ ডি এর কথা বলছি, আর গ্রুপ সি এর মধ্যে নেগেটিভ আছে, যেহেতু গ্রুপ সিটা একটু মানে হাই লেভেলের মধ্যে রয়েছে। যাই হোক, তাহলে জিকে পার্টটা কমপ্লিট করলাম। এরপর চলে আসবো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সর্বদাই কিন্তু প্রেজেন্ট অ্যাটলিস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, 2 বছরে না হলেও অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ 1 থেকে 1.5 বছরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে। মানে ঠিক আছে, 1 বছর 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই পড়তে হবে, কমসে কম 1 বছর। আর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের স্পোর্টস কী কী পড়তে হবে সমস্ত কিন্তু তোমাদের সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছি, একবার অবশ্যই দেখে নিবে। আমাদের এই চ্যানেলের মধ্যেই রয়েছে সিলেবাসের ক্ষেত্রে কী কী পড়তে হবে, ঠিক আছে। দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে এটা কিন্তু 2016-17-কে ফলো করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করা হয়েছিল। আশা করি এখান থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, তখনকার সময় কিন্তু এই যে বই যে লেখকগুলো কী ছিল, চলো তা একটুখানি ডিপলি দেখে নেওয়া যাক যে কী কী কোশ্চেন কতটা ডিপলি করেছে। এগুলো আনসার করছি না। দেখো আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছেন, এটা সচরাচর কিন্তু সেই সময় হতে পারে প্রকাশিত হয়েছে, কিন্তু এটা কিন্তু এখন প্রেজেন্ট বলতে গেলে এটা স্ট্যাটিক পার্টের মধ্যে একটা চলে আসে। আনন্দমঠ এই গ্রন্থটি কে লিখেছেন, রাইট? এর মধ্যে কোন গ্রীষ্মকালে খ্রিস্টান উদযাপন পালন করেন, এটাও দেখো বলতে গেলে একটা ইসের মধ্যে, ওটা অস্ট্রেলিয়া হয়ে যাবে। ওটা কোন জাতীয় নেতা 2024 সালে মরণোত্তর 2014 সালের থেকে এসছে, এটা তো আসবে না। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কোন রাজ্যে, দেখো যেহেতু দেখো 2017 সালে কোশ্চেন হয়েছে, তার মানে 2017 সালে কোশ্চেন হয়েছে, তার মানে কতটা পিছিয়ে যাচ্ছে, 16, 15, 14, অ্যাটলিস্ট 4 থেকে 3 বছরের কোশ্চেন জিজ্ঞাসা করছে। 3 থেকে 4 বছর প্রিভিয়াসলি, 3 থেকে 4 বছর অ্যাটলিস্ট কোশ্চেন জিজ্ঞাসা করছে। বুঝতে পেরেছো কতটা পিছন দিকে যাচ্ছে। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে অপেক্ষাকৃত বস্তুবাদী নয়, এটা তারপরে 26 সালে 2014 সালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, ওটা লাগবে না, অলরেডি চলে গেছে ওগুলো, আগস্ট মাসে ওটাও চলে গেছে, ওগুলো লাগবে না, ঠিক আছে। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহিনী বর্তমানে যে ডিআরডিও থেকে, ঠিক আছে, ইসরো থেকে কোন কোন মিসাইল বেরিয়েছে, কী কী বের হচ্ছে, এগুলো ভালো করে দেখতে হবে। রাজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত, ঠিক আছে, রোগার ফেডেরার কোন খেলার সঙ্গে যুক্ত সেটা কথা বলা হচ্ছে। নাসার মহাশয় কী আছে, নেম অফ দ্য নাসাজ, আচ্ছা, নেম অফ দ্য নাসাজ স্পেস উইচ ইজ দ্য অরবিট অ্যারাউন্ড দ্য জুপিটার। ওকে, এই দেখো একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে বর্তমানে ভারতবর্ষ থেকে যে মিসাইল পাঠানো হয়েছে, ঠিক আছে, পাঠানো হয়েছিল, বলো তো কোন জায়গাতে গিয়ে ল্যান্ড করেছিল, ওই জায়গাটার নাম কি? ওকে, এরপর চলেছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষে, আরে এটা কী রে বাবা, মহেঞ্জোদারো, এই দেখো কীরূপভাবে কোশ্চেন করছে, মানে কোনো আগাল করা কোনো কিছু নেই বলতে গেলে, কারেন্ট অ্যাফেয়ার্সে সিএতে ঢুকিয়ে দিয়েছে ইতিহাস। বুঝতে পারছো, আসলে ইতিহাস হওয়ার কথা ছিল জেনারেল নলেজে, ওই জেনারেল ওখানে, যাই হোক না কারণ কিছু করার নেই। তাহলে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষে কে আবিষ্কার করেন বলো, ইতিহাস থেকে কোশ্চেন আসছে। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? ওয়াও, দারুণ কোশ্চেন, ঠিক আছে। ভারতের জাতীয় পক্ষ হলো, ঠিক আছে, বার্ড হলো কি? খুব দারুণ কোশ্চেন। মৈত্র এক্সপ্লেন 2 কোন দুটি জায়গার মধ্যে চলতো? আচ্ছা, ডান। তাহলে এইগুলো বিশেষ করে কিন্তু বেশি অতটা ডিপলি কিন্তু কোশ্চেন আসছে না, সচরাচর যে সাধারণত উপর কোশ্চেনগুলো আছে এগুলোর প্রতি বিশেষ কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে, দেখো সময় লং হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই ইংলিশটা কিন্তু বিশেষ করে সলভ করবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা পিডিএফ যেগুলো দিব আশা করি সেগুলোতে হয়ে যাবে। ইংলিশটা কিন্তু কালকে বা আগামী ক্লাসে কিন্তু অবশ্যই
ইংলিশ এখানে তোমাদের আগেই বলেছি শুধুমাত্র ওরা লিখেছে কি ইংলিশ, কিন্তু ইংলিশ নয়, অবশ্যই জেনারেল ইংলিশ হবে। জেনারেল ইংলিশের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমস পেয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে তোমার ওর কি কোনো শব্দ দিল ওর মিনিং করতে দিল, তার পাশাপাশি তোমাদের এরর কারেকশন করতে দিবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিবে, ঠিক আছে। তারপর তোমার ভয়েস চেঞ্জ, ডাইরেক্ট ইনডাইরেক্ট এই সমস্ত কিছু দিবে, তোমার ওই কী বলে যেন মডেল ভার্ব দিবে, এই সমস্ত কিছু দিবে, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে বলবো যে আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ক্লাস কিন্তু ইংরেজিরও সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এবং নেক্সট ক্লাসে কিন্তু এই যে 15টা কোশ্চেন রয়েছে ইংলিশের, আগামী ক্লাসে কিন্তু অবশ্যই সলভ করবো। জাস্ট আমরা জিকেটার প্রতি আমরা লক্ষ্য করলাম যে কতটা ডিপলি আমাদেরকে পড়তে হবে এবং কতটা পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা একবার লক্ষ্য করলাম। এবং এই পিডিএফটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। কোশ্চেন গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই কিন্তু কোশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি ভিডিওটা উপকৃত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে দেখা হবে।